আমরা দেখেছি যে ৭২ সাল থেকেই এই দেশে ওই যে যুদ্ধের মধ্য দিয়ে যে প্রতিশ্রুতি তৈরি হয়েছিল, যে প্রতিশ্রুতি একটা জাতীয় ঐক্য তৈরি করেছিল, সেই প্রতিশ্রুতি অনুযায়ী দেশ পরিগঠিত হয়নি, পরিচালিত হয়নি। দেশের পরিগঠনে সংবিধান অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্র যখন পরিগঠিত হয়, সেই সংবিধানেই আমরা লক্ষ্য করেছি যে 1971 সালের মধ্য দিয়ে যে প্রথম সংবিধান একভাবে অস্বীকার করা হয়েছিল, সেটা এমনকি সংবিধানেও স্থান পায়নি। তো সেই প্রক্রিয়ায় আমরা মনে করেছি যে জনগণ একটা রিপাবলিকের কেন্দ্রবিন্দু, জনগণের হাতেই একটা রিপাবলিকের ক্ষমতা ন্যস্ত থাকে। সেই দিক থেকে জনগণকে নিয়ে যদি রাষ্ট্র পরিগঠিত না হয়, জনগণকে অংশগ্রহণ করানো কেবল নয়, জনগণকেই আসলে প্রাধান্যের জায়গায় রাখা, সেটা যখন দৃষ্টিভঙ্গি কর্মতৎপরতার মধ্যে না থাকে, যেখানে যারা শাসকের জায়গায়, মানে যারা রাষ্ট্র পরিচালনার জায়গায় আসে, তারা ধীরে ধীরে শাসক হতে থাকে, তারা এক ধরনের অধিপতির রূপ নেয়, এবং এইটাই থেকেই কর্তৃত্ববাদ, ফ্যাসিবাদ, স্বৈরতন্ত্রের জন্ম নিতে থাকে। তো ৭২ সাল থেকে এই রাষ্ট্র পরিগঠনে ওই জায়গা আমরা লক্ষ্য করেছি, এবং তার সাথে সঙ্গতিপূর্ণভাবে যদি অর্থ সামাজিক ব্যবস্থার দিকে আমরা তাকাই, সাংস্কৃতিক দিক থেকে তাকাই, দেশ একদল লুটেরার হাতে বন্দী হয়ে পড়েছিল, এবং সেই লুটপাটের শাসনকে জায়েজ করার জন্য দেশের জনগণের মধ্যে নানান ধরনের বিভাজন তৈরির একটা, যাকে বলে, সচেতন প্রয়াস আমরা দেখেছি। যেখানে জনগণের ঐক্য তৈরি করাই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজ। ওই জনগণের মধ্যে নানান পার্থক্য থাকে, দ্বন্দ্ব থাকে, সেইগুলোকে মীমাংসা করা, এটা হচ্ছে রাষ্ট্রের কাজ। কিন্তু রাষ্ট্র সেখানে উল্টো জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করা, তাকে বিভাজিত করেই নানাভাবে তার শাসনকে জারি রাখতে চেয়েছে। এবং এটা নির্বিশেষে বলা চলে যে এই যারাই ক্ষমতা একটু দীর্ঘস্থায়ী করতে চেয়েছে জনসম্মতি ছাড়া, তারা প্রত্যেকেই রাষ্ট্রকে ব্যবহার করেছে, রাষ্ট্রের ক্ষমতা কাঠামোটাকে ব্যবহার করেছে। এবং এই রাষ্ট্রের ক্ষমতা কাঠামো যেহেতু স্বৈরতান্ত্রিক, শুরু থেকেই সমস্ত ক্ষমতা একজন ব্যক্তির হাতে কেন্দ্রীভূত করা হয়েছে, কোনো জবাবদিহিতার জায়গা রাখা হয়নি, প্রতিষ্ঠানের মধ্যে কোনো গড়ে ওঠেনি ঠিকমতো। ফলাফল হিসেবে আমরা দেখেছি যে যারাই ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চেয়েছে, তারাই এই রাষ্ট্রটাকে, যাকে বলে যে যত রকমভাবে ব্যবহার করা সম্ভব সেটা করতে পেরেছে। রাষ্ট্রযন্ত্রকে শেষ পর্যন্ত প্রায় পকেটে ঢুকিয়ে ফেলে শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেখেছি যে একটা ফ্যাসিবাদী রাষ্ট্রে বাংলাদেশকে পরিণত করা হয়েছে, এবং তার পরিণতি যে কতটা সর্বদিক থেকে ভয়াবহ হয়েছে। আমরা অর্থনৈতিক দিকে লুণ্ঠনের কাহিনী শুনেছি। $234 বিলিয়ন পাচার হয়ে গেছে, যেখানে $460 বিলিয়ন অর্থনৈতিক কথা বলা হয়, যদিও সেটাও বাড়তি হিসেবে দেখানো হয়। আমরা দেখেছি কিভাবে মানুষে মানুষে বিভাজন তৈরি করে একটা ভয়ঙ্কর সামাজিক পর্যায়ে একটা সংকটের জন্ম দেওয়া হয়েছে, এবং সর্বশেষ রাজনৈতিকভাবে তাদের যে শাসন, সেইটাতে গুম, খুন, মানুষের সমস্ত অধিকার হরণ, এবং বিরোধী দলকে মানে অবিশ্বাস্য নির্যাতন, লক্ষ লক্ষ মামলা, প্রায় লক্ষ লক্ষ কর্মীদের বিরুদ্ধে, এবং সর্বশেষে জুলাই আগস্টে যে ভয়ঙ্কর নির্বিচার হত্যাকাণ্ড, এবং একটা ঐতিহ্যবাহী দল তার নেতৃত্ব দিয়ে কিভাবে ক্ষমতা রক্ষার জন্য নিজের দেশের মানুষকে, তার সন্তানদেরকে, এই পরিণতিটার আমরা লক্ষ্য করেছি। আমাদের দেশের মানুষ আগেও যেমন প্রাণ দিয়ে তার ভাষার অধিকার থেকে শুরু করে গণতান্ত্রিক অধিকারের জন্য লড়াই করেছেন, 71 সালে লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগের উপরে রাষ্ট্রপতন হয়েছে, তেমনি আমরা জুলাই 90 আমরা দেখেছি, এবং জুলাই আগস্টে এসে আমরা দেখলাম যে মানুষ কতটা, যখন তার সমষ্টিগত স্বার্থ, একটা জাতীয় স্বার্থ, জাতীয় মর্যাদা ক্ষুণ্ণ হয়, তখন ব্যক্তির প্রাণ, জীবন তুচ্ছ হয়ে ওঠে, এবং সেইটাকে, যাকে বলে, জীবন দিয়েই মানুষ তার সম্মান এবং মর্যাদা রক্ষা করে। এই ঐতিহাসিক সত্যকে বাংলাদেশের মানুষ আবার প্রতিষ্ঠা করেছে, এবং তাদের প্রতি আমাদের শ্রদ্ধা জানানোর আসলে ভাষা খুঁজে পাওয়া মুশকিল। এখনও পর্যন্ত 30,000 মানুষ আহত হয়ে আছেন, 2,000-এর কাছাকাছি মানুষ যাদের চোখ পুরোপুরি অন্ধ হয়ে গেছে অথবা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সমস্ত কিছু আত্মত্যাগের মধ্য দিয়ে যে অর্জন, অভ্যুত্থান, সেই সরকারের কাছে শুরুতেই 13ই আগস্ট যখন প্রথম অন্তর্বর্তী সরকার আমাদের সাথে বৈঠক করেছেন,
আমরা তখনই বলেছিলাম যে তাদের প্রথম কাজ হচ্ছে শহীদদের মর্যাদায় অধিষ্ঠিত করা, আহতদের চিকিৎসা করা। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই ন্যায় বিচার সূত্রপাত করা যারা আমাদের হত্যা করেছে। তৃতীয় গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে সেগুলোর দ্রুত পুনর্গঠনে যাওয়া। চতুর্থ হচ্ছে জানমালের নিরাপত্তা দেওয়া এবং পঞ্চম হচ্ছে অর্থনৈতিক পুনর্গঠন। কিন্তু এই কাজগুলোর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই দেশে এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে মানুষের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে, একটা ফ্যাসিস্ট বন্দোবস্তের বদলে নতুন একটা গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করা যাবে, সেইখানে সংস্কার একটা ঐক্যমত্য হিসেবেই অভ্যুত্থানের মধ্যে দিয়ে হাজির হয়েছে। কাজেই সংস্কারের লক্ষ্যে আপনার বিভিন্ন টাস্ক ফোর্স কমিশন গঠন করেন যাতে করে প্রস্তাবগুলো অনেক সুশৃঙ্খলভাবে আমাদের স্টেক হোল্ডারদের সামনে আসে